হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো অষ্টম শ্রেণীর নবম অধ্যায় থেকে আগের কয়েকটি ক্লাসে আমি এই অধ্যায়ের বিভিন্ন টপিক সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজ আমরা এই অধ্যায়েরই আরেকটি অন্য টপিক, জমি জল ও জঙ্গল মানে জীবন জীবিকার অধিকার ও গণ আন্দোলন, এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় এইটি যে জমি জল ও জঙ্গল, জীবন জীবিকার অধিকার ও গণ আন্দোলন। তো আমাদের দেশের মাটি, নদী আর বন কিন্তু শুধুই প্রাকৃতিক সম্পদ নয়, কোটি কোটি মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে আছে। কিন্তু যখন এই জমি বা সম্পদ উন্নয়নের নামে কেড়ে নেওয়া হয়, তখনই কিন্তু গড়ে ওঠে এই গণ আন্দোলনগুলি। তো আজ আমরা বিস্তারিতভাবে জানব জমি জল জঙ্গল ও যে জীবন জীবিকার অধিকারে কৃষকের আন্দোলন এবং পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলনগুলি ও সিঙ্গুরে একটি ঐতিহাসিক গণ আন্দোলন হয়েছিল। তো এই আন্দোলনটি সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে আজকে জানব। তো দেখো, প্রথমেই আমরা জানব জমি জল ও জঙ্গল সম্পর্কে, ঠিক আছে, মানে জীবন ও জীবিকার যে অধিকার সেটা সম্পর্কে। তো ভারতের যে গ্রামীণ অর্থনীতি, তার প্রধান ভিত্তি কিন্তু হলো জমি, জল এবং এই জঙ্গল, ঠিক আছে। তো চাষবাসের জন্য জমি তো অত্যন্ত প্রয়োজনীয় এবং পানীয় ও সেচের জন্য জল গুরুত্বপূর্ণ এবং জীবিকার জন্য বন সম্পদ কিন্তু অপরিহার্য। তো অনেক আদিবাসী এবং গ্রামীণ মানুষের জীবন কিন্তু এই সরাসরি প্রাকৃতিক সম্পদের ওপরেই নির্ভর করে। তাই সংবিধান অনুযায়ী কিন্তু প্রত্যেক নাগরিকই জীবিকার অধিকার এবং এই পরিবেশ রক্ষার অধিকার কিন্তু রয়েছে। তো যখন এই অধিকারগুলি হুমকির মুখে পড়ে, তখনই কিন্তু জনগণ সংগঠিত হয়ে আন্দোলন গড়ে তোলে, ঠিক আছে। মানুষকে যখন এই যে তাদের জমি জল এবং যে জঙ্গল, এই অধিকারগুলো থেকে বঞ্চিত করা হয় এবং তাদের এই অধিকারগুলো থেকে দূরে রাখা হয়, তখনই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়। তো এরকমই একটা আন্দোলন হলো কৃষকদের অধিকার রক্ষায় গণ আন্দোলন। তো কৃষকদের যে অধিকার রক্ষায় গণ আন্দোলন, তো কি করা হতো, জোতাদারদের কাছ থেকে কিন্তু ভাড়া নেওয়া জমি ভাড়া নেওয়া হতো, ঠিক আছে। এবং এই যে এই জমির উৎপাদনে কিন্তু ভাগ চাষিদের জন্য বরাদ্দ হবে আর কি 3/2 ভাগ। মানে এটা ঠিক করা হয়, ঠিক আছে, যে জোতাদারদের কাছ থেকে যে জমি ভাগ নেওয়া হতো চাষবাস করার জন্য। তো এই জমিতে যে উৎপন্ন ফসল হতো, সেই উৎপন্ন ফসলের মধ্যে 3/2 ভাগ কিন্তু ভাগ চাষিদের জন্য বরাদ্দ করা হতো। তো এই বরাদ্দ করা হবে, ঠিক আছে। তো এই সুপারিশে কি হয়, গণসংগ্রামের শুরু হয়, ঠিক আছে, এই সুপারিশ অনুযায়ী। তো এই সুপারিশটি দেওয়া হয় এবং এই সুপারিশটি কার্যকর করার জন্য কিন্তু তেভাগা নামে একটি কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল, যেটা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। তো এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল কোথায় কোথায়, দেখো, উত্তরবঙ্গ, মালদা, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। তো এরকমই আরেকটি কৃষক আন্দোলন হলো, মানে এরকমই একটা কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদের তেলেঙ্গানায়, ঠিক আছে, যেটা কিন্তু আধুনিক ভারতের সবচেয়ে বড় আন্দোলন বলা চলে। এই আন্দোলনে কিন্তু 1946 খ্রিস্টাব্দেই শুরু হয়েছিল এবং 1951 খ্রিস্টাব্দে শেষ হয়। তো প্রায় 30 লক্ষ আদিবাসী কিন্তু মানে 3000 গ্রামে ছড়িয়ে পড়ে এই মানে তেলেঙ্গানা গণবিদ্রোহ সংগঠিত করেছিল, ঠিক আছে। তো এই অঞ্চলের যে রাজনৈতিক এবং যে নাগরিক স্বাধীনতা, সেটা কিন্তু খর্ব করা হতো এবং যে ভূস্বামীরা বা প্রভুরা থাকতেন, তারা কিন্তু অবৈধভাবে জমি দখল করতো এবং চাষিদের খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল। তো এরকম অবস্থাতেই তারা এই আন্দোলন শুরু করেছিল। এর ফলে কি হয়েছিল, এর ফলে এই যে তেলেঙ্গানার যে সংগ্রাম, তা কিন্তু ইতিবাচক সাফল্য পেয়েছিল এবং এই আন্দোলনের ফলে ভারতের যে সবচেয়ে বড় যে স্বৈরাচারী এবং যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার কিন্তু অবসান ঘটানো হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে একটা বক্স রয়েছে মনে রেখো বলে। তো এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, দেখো, ক্ষেত মজুর, বর্গাদার, ভূমিহীন চাষি, পাট্টাদার। তো এগুলো কি, দেখো, ক্ষেত মজুর কাকে বলে, তো মজুরির বিনিময়ে আর কি যে অন্যের জমিতে দিন মজুর হিসেবে কাজ করতো, মানে সে কাজ করবে এবং তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নেবে, তো তাদেরকে বলা হতো ক্ষেত মজুর, ঠিক আছে। এবং বর্গাদার কি, যে চাষি আর কি পরের জমিতে মানে ফসল ভাগের বিনিময়ে কাজ করে, সে অন্যের জমিতে চাষ করবে এবং সেই জমির যে ফসল হবে তার কিছুটা ভাগ মানে যে কৃষক তিনি পাবেন। তো এই ধরনের নিয়মকে বলা হয় বর্গাদার ভাগ চাষি। তারপর দেখো, ভূমিহীন চাষি কি,
যে চাষি আর কি কোনো চাষের জমি নেই, ঠিক আছে, অন্যের জমিতে সে শ্রমিক হিসেবে কাজ করে, তাকে কিন্তু বলা হয় ভূমিহীন চাষি। এবং পাট্টাদার, পাট্টাদার কি, যে চাষি অস্থায়ীভাবে জমির পাট্টা বা দলিল পেয়েছে, মানে সে একরকম জমির মালিক হিসেবে দলিল পেয়েছে, তো তাকে কিন্তু বলা হয় পাট্টাদার, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু এই যে কৃষকদের অধিকার রক্ষায় গণ আন্দোলনগুলি সংগঠিত হতো, ঠিক আছে। তো এরকমই একটা মানে এরকমই দুটি আন্দোলন হলো, একটা হলো তেভাগা এবং একটা হলো তেলেঙ্গানা আন্দোলন। তার মধ্যে সবচেয়ে বড় আন্দোলন কৃষক আন্দোলন ছিল হায়দ্রাবাদের তেলেঙ্গানায় সংগঠিত তেলেঙ্গানা আন্দোলন, কৃষক আন্দোলন। এরপর দেখো পরিবেশ কেন্দ্রিক আন্দোলন। তো দেখো পরিবেশ কেন্দ্রিক আন্দোলনটা কি, তো পরিবেশের যে ভারসাম্য তার মানে সেটা রক্ষার জন্যও কিন্তু ভারতে বহু গণ আন্দোলন হয়েছিল। তো যে পরিবেশের সংকট সেটা আটকাতে কিন্তু সেটা আটকাতে বা বাঁচানোর জন্য কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়েছে। তো ভারতের নানা প্রান্তে দেখা যায় যে উত্তরে তোমার হিমালয় অঞ্চল থেকে দক্ষিণে কেরলের ঘন বনাঞ্চল এবং পশ্চিমে গুজরাট থেকে পূর্বে ত্রিপুরা কিন্তু এই পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছিল, ঠিক আছে। যেমন ধরো এই পরিবেশ আন্দোলনের কয়েকটি উদাহরণ হচ্ছে চিপকো আন্দোলন, যেটা কিন্তু উত্তরাখণ্ডে বন রক্ষার জন্য 1970-এর আর কি দশকে সংগঠিত হয়েছিল, ঠিক আছে, মানে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছে। তো জনগণ কি করেছিল, গাছকে জড়িয়ে ধরে আর কি এই আন্দোলন জানিয়েছিল। তো এই আন্দোলনের যেহেতু একটা পদ্ধতি ছিল গাছকে জড়িয়ে ধরে থাকা, এই কারণে বলা হয় যে চিপকো আন্দোলন, ঠিক আছে। তো এরকমই আর একটা আন্দোলন হলো নম্রদা বাঁচাও আন্দোলন। তো এইটা কি, এটা হলো এই যে নম্রদা নদী, ঠিক আছে, এই নদীতে বাঁধ তৈরি করা হবে বলে ঠিক করা হয়েছিল। তো এই বাঁধ প্রকল্পের জন্য প্রায় 21 লক্ষ জনগণ কি হয় তাদের জীবন জীবিকা হারাতে বসেছিল। ফলে তারা 1970-এর দশকে এই যে অসংখ্য মানুষ তারা নম্রদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, ঠিক আছে। এই যে বাঁধ নির্মাণ প্রকল্প, এই বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং বাঁধ নির্মাণ বন্ধ করা হয়েছিল, ঠিক আছে। তো এই আন্দোলনগুলো কিন্তু শুধু যে মানে বন বা যে বনের সুরক্ষার জন্য তা নয়, তা কিন্তু মানে এই যে সাধারণ মানুষ এদের যে ভবিষ্যৎ প্রজন্ম, ঠিক আছে, এই ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশ রক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো দেখো এরপর আসছে যে কৃষি জমির অধিকার, ঠিক আছে, সিঙ্গুর আন্দোলন, কৃষি জমির অধিকার সিঙ্গুর আন্দোলন। তো এই আন্দোলন হয়েছিল 2006 সালের মে মাসে। পশ্চিমবঙ্গে তৎকালীন রাজ্য সরকার, ঠিক আছে, একটি গাড়ি প্রকল্পের ঘোষণা করে এবং তাতে বলা হয় যে একটি শিল্পগোষ্ঠী ছোট গাড়ি তৈরির কারখানা পশ্চিমবঙ্গে বানাতে চলেছে, ঠিক আছে। তো ঠিক করা হয়েছে তার জন্য এই শিল্পগোষ্ঠীকে সিঙ্গুরের কয়েকটি জমির, ঠিক আছে, কৃষি জমির মৌজা লিজ দেওয়া হবে। তো সেই মতো সিঙ্গুর হুগলি জেলার আর কি মানে একটি সমষ্টি উন্নয়ন ব্লক কী করে নিম্ন গাঙ্গেয় উপত্যকায় কিছু জমি দেওয়ার কথা বলে, ঠিক আছে। তো এই অনুযায়ী তো অনেক কৃষক কী হয় এতে রাজি ছিলেন না, কারণ কি, কারণ জমি ছিল কি তাদের প্রধান জীবিকার উৎস। তো সিঙ্গুরে ফসলের বৈচিত্র্য কিন্তু ছিল বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, উর্বরা দোআঁশ মাটি ছিল সিঙ্গুরের মানে যে কি ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কী কী ফসল হতো দেখো, ধান, পাট, আলু, ঠিক আছে, শাকসবজি, তৈলবীজ, পাশাপাশি উদ্যান পালনেও কিন্তু সিঙ্গুর এগিয়ে ছিল। প্রায় কিন্তু সারা বছরই সেখানে চাষের কাজ হতো। 3 বা 4 ফসলই নানা ভাবে আর কি এখানে 70% জমি কিন্তু ফসলের উপযোগী ছিল, ঠিক আছে, এবং মানুষজনও কিন্তু এই চাষের ওপরেই যথেষ্ট পরিমাণে নির্ভরশীল ছিলেন। এর ফলে কি হয়, এবার এর ফলে তাদের জীবিকা থেকে তার জীবিকা হারাতে বসে মানুষ, তো তাদের জমি থেকে কী করা হয়, উচ্ছেদ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই বিরুদ্ধেই কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছিল। আর আজ কিন্তু এই যে সিঙ্গুর সেটা কিন্তু শুধুমাত্র ভৌগোলিক একটি অবস্থানের জন্যই কিন্তু চিহ্নিত নয়, ঠিক আছে। আজ কিন্তু এক ঐতিহাসিক আন্দোলন এবং ঐতিহাসিক জয়ের অভিজ্ঞান বা প্রতিবাদের বলিষ্ঠ প্রতীক হিসেবেও কিন্তু এই অঞ্চলের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। তো এই যে আন্দোলন, কৃষক আন্দোলন সিঙ্গুরে, তো এই আন্দোলনকে সুসংহত করে নেতৃত্ব কে দিয়েছিলেন বলতো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো তার সঙ্গে ছিলেন তার তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় এবং তার সাথে আরও অনেকে তার দলনেতারা, তার সহকর্মী বা দলনেতারা তাকে আন্দোলনে সহযোগিতা করেছিলেন, ঠিক আছে। তো এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের এখন মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই আন্দোলনে কৃষকদের সহযোগিতা করেছিলেন, ঠিক আছে। তো 22 মে 2006 খ্রিস্টাব্দে কারখানার জন্য তারা জমি দেখতে কারখানার কর্তৃপক্ষরা জমি দেখতে এলে তাদেরকে লোকজন তাড়িয়ে দেয়, ঠিক আছে, সাধারণ মানুষ, এদের মধ্যে কিন্তু বেশিরভাগ মহিলা ছিলেন
এবং তাদের এই যে কৃষক সমূহ বা যে সাধারণ মানুষ, তাদের মূল বক্তব্য কী ছিল? তাদের মূল বক্তব্য ছিল যে শিল্প হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শিল্প এমন জমিতে হোক যেখানে কৃষির সম্ভাবনা নেই। ঠিক আছে, কৃষি জমি নষ্ট করে যাতে, বা বহু ফসলি যে জমি সেটাকে নষ্ট না করে, যে জমি মানে আবাদি নয় অনাবাদি, সেই জমিতে যাতে শিল্প তৈরি করা হয়। ঠিক আছে, তো আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি অনেক ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, তো তার চেষ্টাতেই সাধারণ মানুষ আরও দলবদ্ধ হয়েছিল এই আন্দোলন করতে। তো তিনি কি করেছিলেন? তিনি গত 14ই সেপ্টেম্বর 2016 সালে কিন্তু সিঙ্গুরে গিয়ে তিনি কথা দিয়েছিলেন যে জমিকে চাষযোগ্য করে ফেরত দেবেন। ঠিক আছে, এবং 20 অক্টোবর কিন্তু তিনি সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এবং চাষের মাঠে ছোট্ট মঞ্চ করে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন। তো আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের হাতে কিন্তু বীজ, সার এবং চাষের উপকরণ নিজ হাতে তুলে দিয়েছিলেন। ঠিক আছে, তো সম্পূর্ণ হয়েছিল প্রায় 10,436 জনকে জমির পর্চা ফেরত দেওয়ার কাজ। মানে তিনি কৃষকদেরকে তাদের জমি আবার ফিরিয়ে দেন। ঠিক আছে, এবং সেখানে চাষবাস করার কাজ শুরু করা হয়। তো আজ আমরা দেখলাম যে কিভাবে জমি, জল এবং যে জঙ্গল, এই প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের জীবিকা, জীবন এবং অধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তো আজকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্টে একটা কথা অবশ্যই জানিও যে এই যে সমস্ত আন্দোলনগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম, তো এই আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলনটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।